গল্পের নাম মনের অন্তরিক্ষে প্রিয়তম। লেখনীতে হাবিবা ওয়াহিদ। গল্পের সকল পর্ব। ক্লাস 10-এ পড়ুয়া ত্রয়ীর সামনেই প্রেগন্যান্সি কিট। এই ব্যাপারটা যতটা না আশ্চর্যের তার চাইতেও অধিক শিউরে ওঠার ব্যাপার হচ্ছে কিটটাতে জ্বলজ্বল করছে দুটো লাল দাগ। ত্রয়ীর হাত জোড়া থেমে থেমে কাঁপছে। শুধু হাত নয়, সর্বাঙ্গ। বিছানার কোণ ঘেঁষে মেঝেতেই হাঁটু গেড়ে বসে আছে ত্রয়ী। ত্রয়ীর মা হঠাৎ ঘরে ঢুকে যান। মাকে দেখে আতঙ্কে ত্রয়ী আরও বিছানার কোণের দিকে সিটিয়ে যায়। ত্রয়ীর মা শক্ত মুখে প্রেগন্যান্সির কিটটা মেঝে থেকে হাতে তুলে নেয়। পরপরই ত্রয়ীর চোখের পলকেই তার মা এসে শক্ত চড় দিয়ে বসে তার গালে। ত্রয়ীর চুলের মুঠি ধরে চিৎকার করে বলে, এই দিন দেখার জন্যে তোরে স্কুলে পাঠাতাম। এইটুকুনি একটা মেয়ে হয়ে তুই পেটে কলঙ্ক নিয়ে ঘুরবি। বাইরে মুখ দেখানোর মতো কোনো পথই তো তুই রাখলি না, নষ্টা মেয়ে। এসব কিভাবে করলি? বলতে বলতে ত্রয়ীর মায়ের চোখ ফেটে জল এলো। হু হু করে কেঁদে ওঠেন তিনি, যার ফলস্বরূপ ধপ করে বসে পড়েন মেয়ের পায়ের কাছে। ত্রয়ীরও কান্নার বেগ বেড়ে গিয়েছে। সে এই মুহূর্তে কি করবে, কি করা প্রয়োজন কিছুই বুঝতে পারছে না। যেন মস্তিষ্ক অচল হয়ে আছে তার। মাকে বলতে ইচ্ছা করল, আমি ইচ্ছে করে কিছু করিনি। কিন্তু সে বলতে পারল না। এই চরম মিথ্যে বললেই আরো কয়েক কথা শুনিয়ে দিবে মা। মায়ের মুখে নষ্টা শব্দটা শুনে ভেতরটা পুড়ে যাচ্ছে তার। অসংখ্য কাঁটা যেন বিঁধল বুক জুড়ে। তবুও ত্রয়ী কান্নারত স্বরে বলল, আমি কিছু করিনি আম্মা। ত্রয়ী কথাটা বলতেই আবারও চড় পড়ল তার গালে। মা চোখে জল নিয়ে গলায় ক্রোধ ঢেলে বলল, তুই যদি কিছু করেই না থাকিস তবে পেটে বাচ্চাটা এলো কিভাবে? আমাকে কি শিখাস তুই? এমনও না যে তুই। কথা থেমে গেল ত্রয়ীর মায়ের। সে ভয়ানক শব্দটা মুখে তুলতে পারবে না। এসব ঘটনা মেয়ে কার সাথে ঘটিয়েছে সেটা আন্দাজ করতে পারছে ত্রয়ীর মা। কিন্তু এই মুহূর্তে ঠিক কি পদক্ষেপ নেওয়া উচিত ত্রয়ীর মা বুঝতে পারছে না। চিন্তা ভাবনা যেন তারও বন্ধ হয়ে গিয়েছে এই কঠিন পরিস্থিতিতে পড়ে। মেয়ের পাশে বসল না বেশিক্ষণ। চটপট প্রেগন্যান্সির কিটটা হাতে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। আর ত্রয়ী সেই অবস্থাতেই রুমে পড়ে রয়। হঠাৎ ত্রয়ীর মাথায় এলো নাহিদের কথা। সে চটজলদি তার লুকিয়ে রাখা বাটন ফোনটা বের করল। এই মোবাইলটা ত্রয়ী তার জমানো টাকা দিয়ে কিনেছে। অবশ্য নাহিদও বেশ কিছু টাকা দিয়েছে, নয়তো ত্রয়ীর একার পক্ষে সম্ভব ছিল না মোবাইল কেনা। ত্রয়ী নাহিদকে কল দিল। ত্রয়ীর বুকটা টিপটিপ শব্দ করছে, যেন কেউ ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে সেথায়। তাদের প্রেমালাপ এই মোবাইলের মাধ্যমেই হয় সবসময়। নাহিদ ফোন ধরল না। ত্রয়ী আবারও কল করল। এবারও ধরল না। এবার তো ত্রয়ীর বুক চাপড়ে কান্না আসছে। থেমে আসা কান্না আবারও নতুন করে শুরু হলো। আতঙ্ক, ভীতি, চক্ষুলজ্জা সবকিছু তাকে জঘন্যভাবে ঝাপটে ধরেছে। ত্রয়ী মিনমিন করে বলল, প্লিজ নাহিদ, কলটা ধরো। ত্রয়ী না থেমে ক্রমাগত কল দিতেই থাকল। যখন কল নম্বর 11 বারে এসেছে তখনই নাহিদ কল রিসিভ করল। ঘুমন্ত কণ্ঠে আওড়াল, হ্যালো। ত্রয়ীর এখানে মরণদশা আর সেখানে নাহিদ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটা ভেবে ত্রয়ীর অবচেতন মনে রাগটাও ঘনিয়ে এলো। ত্রয়ী চেঁচিয়ে উঠল, আমার ঘরে আগুন লাগিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ নাহিদ? তুমি না বলতে সবসময় আমার পাশে থাকবে, এই তার নমুনা। নাহিদের ঘুম উড়ে গেল। সে চমকে শোয়া ছেড়ে উঠে বসল। কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে? তুমি না বললে আমি বুঝব কিভাবে? ত্রয়ীর রাগ গলে গেল। সে আবারও কান্নায় ভেঙে পড়ে বলল, আমি প্রেগন্যান্ট নাহিদ।
নাহিদের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল এ কথা শুনে। নির্বাক হয়ে স্থির বসে রইল নাহিদ। ঠিক কি বলবে ভেবে পেল না। ত্রয়ী আরও কিছু বলতে নিচ্ছিল এমন সময় ত্রয়ীর মা এসে মোবাইলটা কেড়ে নিল। নাহিদের কাছ থেকে কিছু শোনার আগেই ত্রয়ীর চোখের সামনে মোবাইলটা মেঝেতে আছাড় দিল ত্রয়ীর মা। মুহূর্তে ইতা ভেঙে চৌচির হয়ে যায়। বিকট শব্দে ত্রয়ী কান দুটো হাত দিয়ে বন্ধ করে ফেলে। ত্রয়ীর মা ফুঁসে উঠে বলল, নে বল এবার তোর নাগরের সাথে কথা। নির্লজ্জ, বেহায়া, সর্বনাশ ডেকে এনে আবার মধুর বাণী ছাড়া হচ্ছে। এসব কাজ করার আগে একবারও বাবা মা ভাইয়ের কথা ভাবলি না তুই? ত্রয়ী, ছি, সব সম্মান মাটির সাথে মিশিয়ে দিছিস। তোর বাপরে আমি মুখ দেখাবো কি করে বল? আঙুলটা তো আমার ওপরেই আগে উঠবে। ত্রয়ী কিছু বলতে পারল না। বলার মতো অবস্থাতেও সে নেই। যার ফলস্বরূপ এতটা দুশ্চিন্তা, অতিরিক্ত চাপ সইতে না পেরে ত্রয়ী জ্ঞান হারাল। যখন জ্ঞান ফিরল তখন নিজের কাছে বাবাকে দেখতে পায় ত্রয়ী। শুধু বাবা নয়, সঙ্গে ছিল ত্রয়ীর বড় ভাই তামিমও। ত্রয়ীর বড় ভাই তামিম এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। তাদের দেখে ত্রয়ী এক মুহূর্তের জন্যে ঘাবড়ে যায়। শোয়া ছেড়ে উঠে বসতেই মায়ের দিকে চোখ যায় ত্রয়ীর। মা আগুন চোখে চেয়ে আছে ত্রয়ীর পানেই। ত্রয়ী ভীত চোখে বাবা ভাইয়ের দিকে তাকিয়ে বুঝল তারা স্বাভাবিক, অর্থাৎ এত বড় ঘটনার ব্যাপারে এখনো জানতে পারেনি। ত্রয়ী মুহূর্তের জন্যে স্বস্তি পেলেও তার গলায় কাটা বিঁধে আছে। অসহ্য যন্ত্রণা দিচ্ছে সেই কাটা। ত্রয়ীর বাবা চিন্তিত স্বরে বলল, কি ব্যাপার মা? খাওয়া দাওয়া করো না কেন তুমি? খাওয়া দাওয়া না করলে হয়? দেখলে তো এখন অসুস্থ হয়ে গেছো। পাশ থেকে তামিম বলে ওঠে, চাচুকে ডেকে আনবো আব্বু। ওর চোখ মুখ তো ভালো দেখাচ্ছে না। জ্ঞান হারানো তো ভালো ব্যাপার নয়। ছেলের কথা শুনে আঁতকে ওঠে ত্রয়ীর মা। ত্রয়ীর বাবারা 3 ভাই। ছোট 2 ভাই বিরাট ফার্মেসি চালায়, তাদের মধ্যে একজনের ওপর তো পুরো এলাকা নির্ভরশীল। প্রচণ্ড নাম ডাক তার পুরো এলাকা জুড়ে। এমতাবস্থায় ত্রয়ীর সত্য সামনে আসার ভয় কাজ করল মায়ের মধ্যে। আতঙ্কে পড়ে ত্রয়ীর মা বড় ছেলের উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠে বলল, না না তামিম, ওর খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছিল না বলেই এমন হয়েছে। এখন বেশি বেশি খেলেই হবে। তামিম আর কথা বাড়ায় না। বোনের দিকে এক পলক চেয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। ত্রয়ীর বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন লাগছে মা? ত্রয়ীর আবার চোখ ভরে কান্না আসতে চাইল। এই মানুষটা তাকে এত বিশ্বাস করে, না জানি সত্যিটা জানলে মানুষটার কি অবস্থা হবে। কি করে হয়ে গেল তার দ্বারা এত বড় ভুল? ত্রয়ী মেয়েটা বয়সের তুলনায় অনেকটা চতুর। সে প্রেমঘটিত ব্যাপারগুলো অনেক ভালোভাবেই জানে। সঙ্গে এও বুঝে বিয়ের আগেই প্রেগন্যান্ট হওয়াটা কতটা নরক যন্ত্রণার মতো। তাও আবার রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে এই নরক যন্ত্রণা কোন অবধি পৌঁছাতে পারে তা শুধুমাত্র উপরওয়ালাই জানে। ত্রয়ীর মা প্রায়ই শুনত ত্রয়ী নাহিদের প্রেমের গুঞ্জন। নাহিদ তাদেরই এলাকার ছেলে। ত্রয়ীর সাথে একই ক্লাসে পড়ে। তবে নাহিদ ত্রয়ীর থেকে বয়সে বছর 3 বড় হবে। প্রথমে এসবে কান দিত না সে। একই এলাকার ছেলে মেয়ে একসাথে দেখলে মানুষ কত কিছুই না বলে। মোট কথা, মেয়ের প্রতি অগাধ ভরসা ছিল তার। এজন্যেই শোনা কথা পায়ে ঠেলে দিয়েছে। কিন্তু এই পায়ে ঠেলার পরিণতি যে তাদের জীবনে এরকম পরিস্থিতি ডেকে আনবে কে জানত। বেশ কয়েকদিন ত্রয়ীর মা ত্রয়ীর অস্বাভাবিক আচরণ খেয়াল করছিল। ঠিকমতো খায় না, খেলেও সব বমি করে ফেলে দেয়। স্কুল থেকে এই সপ্তাহে 2 দিন ছুটি নিয়ে টিফিন টাইমে চলে আসে বাড়ি।
ত্রয়ীর মা ত্রয়ীকে কারণ জিজ্ঞেস করলে ত্রয়ী ক্লান্ত গলায় বলল, মাথা ঘুরাচ্ছে মা, টিফিন খাওয়ার পর বমি হয়েছিল। এক প্রকার আতঙ্কে পড়ে যায় ত্রয়ীর মা। মা যা ভাবতে চাচ্ছিলেন না তাই বারবার মাথায় নাড়া দিচ্ছিল। এটুকুনি ছেলে মেয়ে কি করে ওই পর্যায়ে যেতে পারে? এও কি সম্ভব? কিন্তু লক্ষণগুলা বারবার ত্রয়ীর মাকে ভুল প্রমাণিত করছিল। তাই তো এক বুক সাহস নিয়ে গোপনে ত্রয়ীর মা প্রেগন্যান্সির কিটটা নিয়ে আসে। পরের দিন ত্রয়ীকে স্কুল যেতে দিল না ত্রয়ীর মা। ত্রয়ী সারাদিন বিছানায় পড়ে রইল, ঘুমিয়েছে আর ঘুম ভেঙেছে এরকম অবস্থা ছিল তার। মা একবারও ত্রয়ীর খোঁজ নিতে আসেনি। নিবে কি করে? খোঁজ নেওয়ার মতো কোনো কাজ যে সে করেনি। আতঙ্কিত ত্রয়ীর পেটে আনমনেই হাত চলে গেল। শুনেছে মা হওয়া নাকি নারী জাতির জন্যে অন্যরকম ভালোবাসাময় উপলব্ধি। কিন্তু কই, ত্রয়ী তো একবারও সেরকম কিছু অনুভব করেনি, কিংবা অনুভব করার মতো পরিস্থিতি নেই। দুশ্চিন্তায় ত্রয়ী আরও খেতে পারল না। তার চোখের সামনে ভাসতে লাগে সেই দিনগুলোর কথা। নাহিদ যখন ক্লাস 7-এ ছিল তখন তাকে প্রপোজ করে। সেই সময়ে তাদের নাহিদের সেকশনে নাহিদই সবচেয়ে সুন্দর ছেলে ছিল, যাকে দেখে ছোট ত্রয়ী মন নড়ে যায়। এরপর একসাথে ঘুরতে যাওয়া, ক্লাস ফাঁকি দিয়ে খালি ক্লাসে নাহিদের সাথে দেখা করা, মেলামেশা সবকিছুই চোখে ভাসছে তার। ভাবাটা স্বাভাবিক যে এইটুকুনি ছোট বাচ্চাগুলো প্রেমের মানে কি বুঝে। অথচ তখন স্কুলে ক্লাস 3 থেকেই রিলেশন, প্রেম এই ব্যাপারগুলো তাদের মাথায় গেঁথে গেছিল। ত্রয়ীর বান্ধবীদের মধ্যে 3 জন ক্লাস 3 থেকেই সম্পর্কে ছিল। ব্যাপারগুলো হাস্যকর কিংবা অবিশ্বাস্য হলেও এগুলো সত্যি। বাচ্চারা বড়দের থেকেও আজকের সময়ে বেশি এক্সপার্ট। বিকালে ত্রয়ীর কাজিন বোন মোনালি এলো। তার চোখ মুখে ভয়ের আভাস। মোনালি এবং ত্রয়ী সমবয়সী। মোনালি সায়েন্সে এবং ত্রয়ী কমার্সে। দুর্বল শুকনো চেহারার ত্রয়ীর পানে চোখ বুলিয়ে মোনালি বলল, কি হয়েছে ত্রয়ী? নাহিদ বলল, তোর নাকি কি বিপদ হয়েছে? নৌত্রয়ীর চোখ ভিজে এলো। সে ভেবেছিল নাহিদ প্রেগন্যান্সির কথা শুনে হয়তো কথাই বলবে না। সেখানে নাহিদ মোনালিকে এ কথা বলেছে। তার মানে কি নাহিদ তাকে খুঁজছে? ত্রয়ী চোখ নামিয়ে শুধু মাথা নাড়াল। পরমুহূর্তে বলল, তুই জানলি কি করে? ছুটির পরপর নাহিদ দাঁড়িয়েছিল তোর অপেক্ষায়। তোকে না পেয়ে আমার কাছে জিজ্ঞেস করল তুই স্কুল গেলি না কেন সে প্রসঙ্গে। আমি তো আর জানতাম না এসব কিছু, তাই কারণ বলতে পারিনি। ত্রয়ীর দুশ্চিন্তায় তার মায়ের প্রেশার বেড়ে গিয়েছে। গতকাল রাতে প্রেশারের ওষুধটাও খাওয়া হয়নি। ওষুধের কথা মূলত তার স্মরণে ছিল না। গত রাতটাও নির্ঘুম কেটেছে। এখন অতিরিক্ত প্রেশারের জন্যে ওষুধ খুঁজতে গিয়ে দেখে ওষুধের পাতাটা ফাঁকা। এখন শেষ বিকেল। ত্রয়ীর বাবা অফিসে, তামিমও এখনো ভার্সিটি থেকে ফিরেনি। তাদের বাড়িটা নারায়ণগঞ্জে আর তামিমের ভার্সিটি ধানমন্ডির দিকে। রাস্তাঘাটের জ্যাম ছাড়িয়ে আসতে বেশ সময় লেগে যায়। ত্রয়ীর মা কাউকে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নিলেন নিজেই ওষুধটা নিয়ে আসবেন। বোরকা নিকাব পরে ত্রয়ীর রুমে একবার খোঁজ নিয়ে আসার চিন্তা করল। মোনালি এসেছে ঘণ্টাখানেক হলো, এখনো তার যাওয়ার নাম গন্ধ নেই। ত্রয়ীর মা ত্রয়ীর ঘরে ঢুকতেই দুই বোনের কথা বার্তা হঠাৎই বন্ধ হয়ে গেল, যা ত্রয়ীর মা ভালোভাবেই লক্ষ্য করেছেন। সূক্ষ্ম নজরে মোনালির ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলেন ত্রয়ীর মা। কিন্তু মোনালির মুখ ভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। ত্রয়ীর মাকে দেখে মোনালি অধরে হাসি ফুটিয়ে বলল, কি ব্যাপার চাচি, কোথাও যাচ্ছ? ত্রয়ীর মা গম্ভীর গলায় বলল, তুমি কি এখন বাড়ি যাবে? তবে ত্রয়ীকে একা রেখে যেতাম। হ্যাঁ চাচি, এখনই চলে যাব, সন্ধ্যার পর আবার স্যার আসবে।
বলতে বলতেই মোনালি উঠে দাঁড়ায়। মা মেয়ের দিকে নজর স্থির রেখে বলল, তাহলে যাও তুমি। মোনালি ত্রয়ীকে বিদায় দিয়ে চলে গেল। ত্রয়ীর মা এবার ত্রয়ীর ঘরের দরজা জানালা সব ভালোভাবে আটকে পর্দা টেনে দিল। অতঃপর ত্রয়ীকে সাবধান করে বলল, খবরদার আমি আসা অবধি কোনো রকম চালাকি করবে না। জানালা যেভাবে রেখে গেছি সেভাবেই যেন থাকে। বারান্দাতেও যাবে না। ত্রয়ী ভীত চোখে মায়ের দিকে চেয়ে মাথা নাড়ায়। ত্রয়ী ভাবছে তার ঘর থেকে যেই ছাদটা দেখা যায় সেটাতে নাহিদ প্রায়ই আসতো ত্রয়ীকে দেখতে। অবশ্যই রাতের আধারে ছাদে বসে থাকত। আর ত্রয়ী তখন জানালা খুলে দিয়ে নিজেকে দেখার সুযোগ করে দিত, মাঝে মধ্যে ইশারা ইঙ্গিতে কথাও বলত, যা কেউ টের পেত না। এখন মা কি সব ধরে ফেলেছে কে জানে। ত্রয়ীর মা চলে গেল। এদিকে ত্রয়ী উপায় খুঁজতে লাগলো কিভাবে নাহিদের সাথে যোগাযোগ করবে। মোনালি এখনো জানে না ত্রয়ী প্রেগন্যান্ট। ত্রয়ী বলার সাহস পায়নি। কি করে উচ্চারণ করবে বোনের সামনে এরকম এক তিক্ত সত্য। সারাটা দিনের সাথে রাতটাও ত্রয়ীর কাতরানো যন্ত্রণায় কেটে গেল। ত্রয়ীর মনে পড়ে যায় বেশ কিছু ঘটনা। ত্রয়ী স্বভাবতই ছোট থেকেই ভীষণ চটপটে চঞ্চল স্বভাবের ছিল। ক্লাসের চঞ্চলাদের সাথে তার নামও থাকত। টিচারদের সঙ্গে স্টুডেন্টদেরকেও হাসিতে হাসিতে মাতিয়ে রাখত। ত্রয়ীর চঞ্চলতার মাঝে যখন বান্ধবীদের দেখত প্রেম করতে তখন ত্রয়ীরও খুব ইচ্ছে হতো সে প্রেম করবে, ওদের মতো করে নিজের একটা গল্প করবে। কিন্তু মন মতো কাউকে না পাওয়া অবধি তার ইচ্ছেটা পূরণ হচ্ছিল না। এর মাসখানেক পরপরই ত্রয়ী লক্ষ্য করল ছেলেদের ভালো সেকশনের নাহিদ তাকে ফলো করছে। নাহিদ তাদের এলাকারই ছিল বিধায় ত্রয়ী তার পরিচয় জানত। নাহিদের বাবাও তাদের মতো এখানকার স্থানীয়, সঙ্গে ভালো ব্যবসায়ীও। যখন ত্রয়ী দেখল নাহিদ তাকে দূর থেকে দাঁড়িয়ে দেখে, ত্রয়ী তাকালেই মিষ্টি হাসি উপহার দেয়। তখন লক্ষণগুলো ত্রয়ীর মস্তিষ্কে কিছু একটার করা দেয়, যার কারণে সাধারণ ত্রয়ী বেশ সাজগোছ এবং চুলের নানান স্টাইল করে স্কুলে যাওয়া শুরু করে। হয়তো নাহিদের নজর তার দিকে ফেরানোর জন্যে, কিংবা নাহিদকে একটু মুগ্ধ করার জন্যে। নাহিদ ছেলেটা ছিলই চোখে লাগার মতো। তার মতো সুন্দর ছেলে তাকে লক্ষ্য করছে, এটা সেই মুহূর্তে ত্রয়ীর জন্যে বেশ বড় পাওয়া ছিল। এরপর নাহিদ তাকে প্রপোজ করার পর তাদের ভালোবাসার দিনগুলো সুখের সাথে চলতে শুরু করে। প্রেমে পড়ার পর ত্রয়ীর মুখের হাসি যেন সরতই না। নাহিদের নানান প্রেমময় বুলি, নাহিদের যত্ন, শাসন সবই ত্রয়ীকে খুব পুলকিত করত। লাজে লাল হতো সে। যখন তারা ক্লাস 8-এ ছিল তখন প্রায়ই ঝগড়া হতো ত্রয়ীর সঙ্গে নাহিদের। ঝগড়ার শেষে অভিমান ভাঙাতে আসতো হয় নাহিদ কিংবা ত্রয়ী। ঝগড়ার কারণও অবশ্য আছে। স্কুলের ছোট বড় প্রায় সবাই জানত নাহিদ ত্রয়ীর সম্পর্কের কথা। ত্রয়ীকে তার কোনো ক্লাসমেট যদি তাকে জিজ্ঞেস করত আসলেই কি নাহিদের সঙ্গে ত্রয়ীর সম্পর্ক আছে, তখন ত্রয়ী লাজুক মুখে হেসে বলত, হ্যাঁ। তখন মেয়েগুলো তাকে প্রথম পরিচয়, প্রেম সম্পর্কে ত্রয়ীকে জিজ্ঞেস করত। ত্রয়ীও সরল মনে সব বলত। কেন যেন তার খুব ভালো লাগতো এসব কারো সঙ্গে শেয়ার করতে। আর ছেলেদের দিকে তো প্রায় সবাই জানত। নাহিদ জানিয়ে দিয়েছিল সবাইকে, যাতে করে কোনো ছেলে ত্রয়ীর দিকে নজর তুলতে না পারে। মারপিট ঝামেলা লাগাতে নাহিদ ওস্তাদ স্বভাবের ছিল। এজন্যে কেউ যেচে তার সঙ্গে লাগত না। ত্রয়ীর এখনো মনে আছে সেই দিনের কথা, যখন ত্রয়ী ফাঁকা ক্লাসে নাহিদের সাথে দেখা করতে গেলে নাহিদ তার কপালে প্রথম চুমু দিয়েছিল। সেদিন কি পরিমাণেই না শিউরে উঠেছিল সে। এরপর নাহিদ তার অধরে চুমু দেওয়ার জন্যে জেদ ধরে বসল, কিন্তু ত্রয়ী আতঙ্কে লজ্জায় বারণ করে দেয়।
নাহিদ ত্রয়ীর অবস্থা বুঝতে পেরে সময় দেয়, তবুও তার চুমু চাই। কিন্তু তবুও ত্রয়ী নাহিদকে বারণ করায় নাহিদ আবার তার সাথে ঝগড়া করে। সেই থেকে দিনগুলো কিছুটা মিলিয়ে আসলো। এবার ঝগড়া হলেই ত্রয়ী খুব কাঁদত। রাতে কান্নারত অবস্থায় ঘুমিয়ে যখন পরের দিন উঠত তখন তার চোখ জোড়া লালচে ফোলা দেখাত। স্কুলে তার ক্লাসে ফোলা চোখ দেখলেই ক্লাসমেটরা জিজ্ঞেস করত, কি গো ত্রয়ী, নাহিদের সাথে ঝগড়া হয়েছে নাকি? তখন ত্রয়ী ম্লান হেসে বলত, আরে না। যখন ত্রয়ী চোখে ভাসা অশ্রু নিয়ে নাহিদের সামনে দাঁড়াত তখন নাহিদ চট করে গলে যেত। নিজের হাতে ত্রয়ীর চোখ মুছে দিয়ে বলত, আরে পাগল নাকি, কাঁদতেছ কেন? ব্যাস, এরপর সব স্বাভাবিক। কিন্তু পরবর্তীতে নাহিদের আবারও মাথায় ভূত চাপত চুমু খাওয়ার। তখন সে আবার বায়না ধরত। এদিকে ত্রয়ীও নাহিদের রাগ বকাঝকা সহ্য করতে পারত না, আবার নাহিদকে সম্মতিও দিতে পারত না। তখন নাহিদ হাল ছেড়ে বলত, আচ্ছা গালে চুমু দেই তবে। হ্যাঁ। এভাবেই দিনগুলো চলে যেত তাদের। ঝগড়া করলে প্রায় ত্রয়ীর চোখ ফুলে থাকত, যা ক্লাসের কিছু মেয়ে লক্ষ্য করলেও বিশেষ কিছু বলত না। টেস্ট পরীক্ষার পরপর ত্রয়ী প্রথমবারের মতো সম্মতি দেয়। তখন নাহিদ অত্যন্ত খুশি হয়ে ত্রয়ীর কোমর চেপে কাছে টেনে নিয়েছিল, এক ঝটকায় ত্রয়ীর অধরে চুমুও খেয়েছিল। এরপর হঠাৎ খালি ক্লাসরুমগুলোতে স্যারদের আনাগোনা চলে। কারণ স্যারেরা কোনোভাবে খবর পেয়েছে ক্লাস ফাঁকি দিয়ে ছেলে মেয়েরা খালি কমন রুমে গিয়ে বসে থাকে। এরপর থেকে তাদের মেলামেশা তেমন হয় না। ওই ক্লাস শুরু হওয়ার আগে আর ছুটির পরেই কথা হতো তাদের। কিন্তু তবুও তাদের ঝগড়া শেষ হতো না। ঝগড়া হওয়ার কারণ এবার অন্য কিছু। নাহিদকে প্রায়ই কোনো না কোনো মেয়ে প্রপোজ করে কিংবা তারা নাহিদের সান্নিধ্যে থাকার চেষ্টা করে। সেটা আবার ত্রয়ীর চোখে পড়ে। এ নিয়ে ত্রয়ীর বেশ অভিযোগ। কেন নাহিদের আগে পিছে তারা ঘুরবে? নাহিদ কেন তাদের আশকারা দিচ্ছে? কেন তাদের নাহিদ জানাচ্ছে না নাহিদের সাথে তার প্রেম চলছে? নাহিদ তখন উত্তরে এসব টপিক হেসে উড়িয়ে দিত। ত্রয়ীকে আরও রাগাতে নাহিদ হাসির ছলে বলত, ওরা প্রপোজ করলে ভাবছি অ্যাকসেপ্ট করে নিব। কি আর করব বলো, তুমি তো চুমু দাও না। তখন ত্রয়ী রাগের চটে কেঁদে দিত। ত্রয়ী তখন ক্লাসে গিয়ে কোনো এক বেঞ্চের কোনায় গিয়ে বসে। যখন ক্লাস চলত তখন ত্রয়ী ব্যাগে মুখ গুজে নীরবে কাঁদত। নাহিদকে ততদিনে ত্রয়ী খুব ভালোবেসে ফেলেছিল, ভীষণ পজেসিভও হয়ে যায়। তাই কোনো মেয়ের পাশেও নাহিদকে সহ্য হয় না তার। জেএসসির পরপর ত্রয়ী নিল কমার্স আর নাহিদ গেল সায়েন্সে। 9-এ ওঠার পর তাদের সম্পর্ক সেরকমই ঝগড়াতে সীমাবদ্ধ ছিল। তবে জেএসসির সময়ে তাদের রাগারাগি যেন কোথাও উড়ে যায়। সে সময়ে যখন ত্রয়ী পরীক্ষা সেন্টারে যেত তখন প্রায়ই দেখত নাহিদ তার বন্ধুদের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত। ত্রয়ীকে দেখলে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করত, ত্রয়ীর যদি সুযোগ হতো তবে বলতো, নয়তো না। পরীক্ষা শেষে ত্রয়ী দুদিন নাহিদের সঙ্গেই বাড়ি ফিরেছিল। ক্লাস 9-এ ওঠার দ্বিতীয় সপ্তাহে হঠাৎ একদিন নাহিদ ত্রয়ীকে এক ছেলের সাথে দেখতে পায়। খুব সম্ভবত ওই ছেলে এবার এসএসসি দিবে, নয়তো কলেজের স্টুডেন্ট। তার সাথে ত্রয়ীকে দেখে নাহিদ ভয়ানক রেগে যায়, তবে নাহিদ প্রথমে কিছু বলেনি। সে অপেক্ষায় ছিল এই ভেবে ত্রয়ী নিজ মুখে সেই ছেলের কথা বলবে। কিন্তু ত্রয়ী সেই ছেলের কথা বলা তো দূর, কিছুদিন নাহিদকে এড়িয়ে গেল। এর কারণ অবশ্য কিছুদিন আগের ঝগড়া। নাহিদ তবুও দাঁতে দাঁত চেপে শুধু দেখল ত্রয়ীর কাণ্ড। ত্রয়ীকে একবার নয়, বেশ কয়েকবার ওই ছেলের সাথে দেখা গিয়েছে। নাহিদ তাকে 2-3 বার দেখলেও নাহিদের বন্ধুরাও ত্রয়ীর এই ব্যাপারটা জানায়।
যার কারণে নাহিদ আর রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে না। নাহিদ তাই ত্রয়ীকে একদিন খালি ক্লাসে ডাকল। ত্রয়ী ভেবেছিল নাহিদ তার রাগ ভাঙাবে। সেই আশায় ত্রয়ী ক্লাস ফাঁকি দিয়ে গেল নাহিদের সঙ্গে দেখা করতে। কিন্তু সেদিন নাহিদ ত্রয়ীর সাথে জঘন্য রাগ দেখায়। সেই দুঃখ সইতে না পেরে ত্রয়ী টানা দুদিন স্কুল গ্যাপ দিল। ত্রয়ী প্রায় বছর শেষে একদিনও ক্লাস গ্যাপ না দেওয়ার জন্যে পুরস্কার পেত। সেবার যেন এক আলাদা ত্রয়ীকেই সবাই দেখেছিল। সেই ছেলেটা ত্রয়ীর কোনো এক বান্ধবীকে পছন্দ করত, এছাড়া সেই ভাইয়াটা ত্রয়ীর ছোটবেলার পরিচিত ছিল, এজন্যই পথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলা। কিন্তু নাহিদ যে এই ব্যাপারটাকে এত বাজে ভাবে নিবে ত্রয়ী বুঝতে পারেনি। নাহিদ যখন ত্রয়ীকে বকা দিল তখন ত্রয়ীরও বলতে ইচ্ছে করছিল, তুমিও তো মেয়েদের সাথে কথা বলো, তখন আমি কি কোনো অভিযোগ করি? অভিযোগ করলে তুমি আমাকে দাম দাও। কিন্তু ত্রয়ী বলতে পারেনি। দুদিন পর থেকে ক্লাস করলেও ত্রয়ীর মুখে আগের সেই হাসি ছিল না, বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা ছিল না। কেমন মলিন মুখে ক্লাস করত আর চলাফেরা করত। নাহিদের দিকে তো ফিরেও তাকাতো না। নাহিদের থেকে দূরে থাকাটা যন্ত্রণা দিলেও ত্রয়ী নাহিদকে বোঝাতে চাচ্ছিল তার শূন্যতা। কিন্তু এবারও নাহিদ ভাবনার বাহিরে এক কাজ করে বসল। ত্রয়ীকে দেখাতে সে মেয়েদের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকত। শোনা যায় সে নাকি সেই ক্লাসের এক মেয়েকে পছন্দ করে। সেই মেয়েটা ছিল সহজ সরল। নাহিদের ভেতরের প্যাঁচ বুঝেনি। এজন্যে সেও এই ভেবে আবেগে পড়ে যায় এই সুন্দর ছেলেটা তার জন্যে দাঁড়িয়ে থাকে। তাকে দেখে মেয়েটাকে সবাই আরো উস্কানি দিয়ে বলতো নাহিদকে নিয়ে। আবার কেউ কেউ সেই মেয়েকে সাবধানও করত নাহিদকে নিয়ে। কারণ প্রায় অনেকেই জানত ত্রয়ী এবং নাহিদের সম্পর্কের ব্যাপারে। এসব জেনেও মেয়েটার মধ্যে সেরকম প্রভাব পড়েনি। একদিন ত্রয়ী এসব শুনে হুট করেই মেয়েটার ক্লাসে গিয়ে উপস্থিত হয়। সেদিন ক্লাসের সামনে নাহিদ ছিল না। ত্রয়ী সাফ সাফ জানিয়ে দেয় তার এবং নাহিদের সম্পর্কের ব্যাপারে, এবং মেয়েটাকে এও সাবধান করে নাহিদের থেকে দূরে থাকতে। মেয়েটার বোধ হয় সে বার টনক নড়ে। এরপর থেকে নাহিদ তার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকলেও মেয়েটা নাহিদের দিকে চেয়েও দেখত না। কারণ এতদিনে মেয়েটার নামেও নানান বদনাম ছড়িয়েছে। অন্যের বয়ফ্রেন্ডের উপর নজর দেয় বা এরকম কিছু। সেই থেকে আবার লাগলো নাহিদ ত্রয়ীর দণ্ড। মাসখানেকের মধ্যে আবার স্বাভাবিক। এরকম চলতে চলতে ত্রয়ীকে একদিন নাহিদ চরম জঘন্য এক প্রস্তাব দিল, যা ত্রয়ীর কল্পনারও বাইরে চলে যায়। নাহিদ বুঝি এরকম প্রস্তাব দিতে পারে। অবিশ্বাস্য ছিল ত্রয়ীর জন্যে। পরের দিনই ছিল ত্রয়ীর অন্ধকার সময়ের সূচনা। ত্রয়ীর মা পরের দিন রান্নাঘরে নাস্তার এঁটো থালাগুলো ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে যখন বেরিয়ে আসে তখনই দেখতে পায় তামিম হাতে প্রেগন্যান্সির কিটটা নিয়ে ভ্রুকুঁচকে ভেতর থেকে বেরিয়ে আসছে। তামিমের শক্ত নজর তখনও সেই প্রেগন্যান্সির কিটটাতেই সীমাবদ্ধ ছিল। ত্রয়ীর মা এই দৃশ্য দেখে তার যে আত্মা শুকিয়ে যায় আতঙ্কে। সে দুশ্চিন্তায় ভুলেই গিয়েছিল কিটটা ফেলে দিতে। কোথায় রেখেছিল আর তামিমই বা সেটা কোথায় পেল ত্রয়ীর মা বুঝতে পারছে না। তামিম অবশ্য মায়ের দিকে এক পলকও তাকালো না। বোধ হয় মায়ের আসার শব্দই কানে পৌঁছায়নি। তামিম ততক্ষণে তার মস্তিষ্কে সম্পূর্ণ অঙ্কটা খাপে খাপ মিলিয়ে ফেলে। সে ত্রয়ীর হাব ভাব ধরে ফেলে, যার ফলস্বরূপ তামিম অন্ধের মতো ত্রয়ীর ঘরের দিকে হন্তদন্ত পায়ে এগিয়ে যায়। ত্রয়ীর মা ভয়ের চটে ছেলের পিছে পিছে গেল। ছেলে তার ভয়ানক রেগে আছে, যেন ত্রয়ীকে হাতের কাছে পেলেই জ্যান্ত পুঁতে দিবে। তামিম ত্রয়ীর ঘরের ভেজানো দরজা শব্দের সাথে খুলে ফেলে। তামিম ত্রয়ীর ঘরের ভেজানো দরজা শব্দের সাথে খুলে ফেলে।
শব্দ কানে পৌঁছাতেই ত্রয়ীর ঘুম কিছুটা কাঁচা হয়ে এলো। তামিম এসে ত্রয়ীর হাত ধরে টেনে শোয়া থেকে উঠে বসালো। এতে করে ত্রয়ীর ঘুম ভেঙে গেল। তখনও ঘুমের রেশটা কাটেনি ত্রয়ীর। সেই আধ ভাঙা ঘুমের রেশ নিয়ে ত্রয়ীর গালে শক্ত এক চড় পড়ল। টাল সামলাতে না পেরে ত্রয়ী বিছানায় পড়ে যায়। অসাবধানে পোড়ায় ঘাড়ের রগেও টান খেল। ব্যথায় কিছুটা কাতরে উঠল ত্রয়ী। কোনোরকমে চোখ মেলে পিছে চাইল সে। তামিমকে দেখে ত্রয়ীর ঘুমের বদলে দুচোখ ভরে এলো জলে। কখনো গায়ে হাত না তোলা ভাইটা আজ তাকে চড় দিল। পরমুহূর্তেই তামিমের ভয়ানক রূপ দেখে ত্রয়ীর গায়ে কম্পন ধরে যায়। কোনোভাবে তামিম কিছু জানতে পারেনি তো। ত্রয়ী বেশি ভাবার সময় পেল না। তামিম টেনে হিচড়ে বিছানা থেকে নামিয়ে মেঝেতে ফেলল ত্রয়ী। ত্রয়ী ব্যথায় কাতরে বলল, ও আল্লাহ গো, ছাড়ো আমারে ভাইয়া, ব্যথা পাচ্ছি। সামান্য ব্যথায় কাতরাচ্ছিস? তোকে তো পারছি না জ্যান্ত পুঁতে দিতে। এগুলা কি ত্রয়ী? ছি! বলেই আরেকটা চড় দিল তামিম। ত্রয়ীর মা আর দূরে দাঁড়িয়ে থাকল না। মেয়ের করুণ অবস্থা দেখে ছেলেকে আটকানোর চেষ্টা করল। ত্রয়ী মেঝেতে মুখ গুজে হু হু করে কাঁদছে। তামিম মায়ের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে চেঁচিয়ে বলল, কার সাথে এসব করে বেড়াইছিস? নাম বল। কোন জানোয়ারের এর সাথে এসব নষ্টামি করছিস তুই? আমাদের বিশ্বাসের এই মর্যাদা দিলি তুই? তামিম আরও বাজে ভাবে কথা শোনাল ত্রয়ীকে। এরপর কোনো দিক না ভেবে সোজা তামিম তার বাবাকে কল লাগালো। ত্রয়ীর বাবা অফিসেই যাচ্ছিলেন, কিন্তু ছেলের জরুরি কল পাওয়ার পর মাঝ রাস্তা থেকেই আবারও ফিরে এলেন বাড়ি। তার আর অফিস যাওয়া হলো না। বাসায় এসে ছেলের মুখে এসব শুনে নির্বাক স্থির হয়ে যান ত্রয়ীর বাবা। ত্রয়ী এই কঠিন পরিস্থিতিতে কি বলবে বা কি বলা উচিত বুঝতে পারল না। সে শুধু একইভাবে কেঁদে যাচ্ছে। অতিরিক্ত চেঁচামেচির কারণে প্রতিবেশীরা কান পেতে শুনছিল ভেতরে আসলে কি চলছে। অবশ্য তারা যা শুনতে চেয়েছিল তাই শুনতে পেরেছে। তখনই মহিলা চলে গেল উপরের ভাড়াটিয়া ভাবির কানে কথা লাগাতে। শুনছেন ভাবি? ক্লাস 10-এ পড়া বাড়িওয়ালার মেয়ে নাকি এখনই পেট বাঁধিয়ে ফেলছে কার সাথে ফষ্টিনষ্টি করে। ছি ছি ছি! কি লজ্জার, কি লজ্জার! ত্রয়ীর বাবা তার প্রথম চোরটা মারল ত্রয়ীর মাকে, অত্যন্ত রাগের সাথে। তার কথা হচ্ছে সে কেন মেয়েকে সঠিকভাবে মানুষ করেনি, মেয়ের খেয়াল রাখেনি, মেয়েকে কেন ছাড়া গরুর মতো করে ছেড়ে দিয়েছিল। নানান কথায় ত্রয়ীর সাথে ত্রয়ীর মাও অপমানিত হল। এতে করে সেদিন ত্রয়ীর মা ঘরে চুলো জ্বালায়নি। তাদের ঘরের বারান্দায় শুধু কেঁদেই গিয়েছেন তিনি। স্থির নির্জনতায় কেটে গেল পুরো একদিন। কারো ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, কথা নেই। কি এক গুমোট পরিবেশ হয়ে গেল বাড়িতে। ত্রয়ী তখনও আত্মবিশ্বাসী ছিল এই দুঃসময়ে নাহিদ তাকে একা ছাড়বে না। এজন্যে সে যতবার নাহিদের সাথে কথা বলতে চাইল ততবারই মার খেল ভাইয়ের কাছে। তবুও ত্রয়ী তার জেদে অনড়। এত কিছু সে একদমই নিতে পারছে না। এক সপ্তাহ এভাবেই কেটে গেল। ত্রয়ীর মা যদি কোনো প্রয়োজনে বের হয় নাহিদ প্রায়ই তার পথ আগলে দাঁড়াত, ত্রয়ীর খোঁজ নেওয়ার চেষ্টা করত। কিন্তু ত্রয়ীর মা ধমক দিয়ে নাহিদকে এড়িয়ে যেত। এত কিছুর পর ত্রয়ীর বাবা জানালেন ত্রয়ীকে ঢাকার দিকে ডাক্তার দেখাতে। ত্রয়ীর মা যেন মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ত্রয়ীর মা তাই করল। ত্রয়ীকে চেনা জানা হাসপাতালে না নিয়ে গিয়ে দূরে কোথাও নিয়ে গেল। সেখান থেকে টেস্ট করে রিপোর্ট পাওয়ার পর জানল ত্রয়ীর পেটের বাচ্চাটার সবে কয়েক সপ্তাহই হয়েছে। এখনো সে ভ্রূণ আছে। ডাক্তার দেখানোর কথা শুনে ত্রয়ী ভেবেছিল বাবা হয়তো ধীরে ধীরে সব মেনে নিবে। এই অবস্থায় ত্রয়ীকে হয়তো নাহিদের সাথে বিয়ে দিয়ে দিবে।
কিন্তু এখানে ঘটনা ঘটল সম্পূর্ণ ভিন্ন। বাবার হাতে রিপোর্ট পৌঁছানোর পর সে তার ছোট ভাই অর্থাৎ মোনালির বাবার সাথে এ নিয়ে পরামর্শে বসে দুজন মিলে সিদ্ধান্ত নেয় ত্রয়ীর এবর্ষণ করাবে। এ কথা শুনে ত্রয়ীর বুকটা ফেটে যাচ্ছিল কান্নায়। প্রথম দিকে ভয় পেলেও বাচ্চাটার প্রতি তার দিনকে দিন মায়া জন্মে যাচ্ছিল। এই মায়ার অস্তিত্বকে সে কিভাবে ফেলে দিবে? পাপ না হয় করেছে সে, তার শাস্তি কেন বাচ্চাটা পাবে? এ নিয়ে বলতে গেলেও ত্রয়ী ভাইয়ের হাতে আবার মার খেল। দিনকে দিন ত্রয়ী যেন বদ্ধ পাগলের মতো হয়ে যাচ্ছিল। এই এক সপ্তাহে এক কান থেকে আরেক কান এভাবে দ্রুত এই গুঞ্জন ছড়িয়ে পড়ল ত্রয়ীকে নিয়ে। স্কুলেও জানাজানি হয়ে যায় ত্রয়ী প্রেগন্যান্ট। মাথা উঁচু করে সম্মানের সাথে চলা ত্রয়ীর বাবার মাথা হঠাৎই নিচু হয়ে গেল। একজন মানুষের সাথে কথা বলতে গেলে তিনি বুঝতে পারেন মানুষ কতটা তাচ্ছিল্য করছে তাকে। কেউ আগ বাড়িয়ে কিছু বলেন না ত্রয়ীর বাবাকে। তবুও যদি কেউ মুখ ফসকে বলেও ফেলে তখন ত্রয়ীর বাবা সম্পূর্ণ ব্যাপারকে গুজব বলেন। এরকম কিছুই হয়নি, খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন। কিন্তু এই নিভু নিভু কনফিডেন্টে মিথ্যে বলা কি আদৌ এত সহজ? ত্রয়ীর পক্ষে সম্ভব ছিল না হাত পা তুলে বসে থাকা। এজন্যে এক প্রকার রিস্ক নিয়ে রাতের আধারে মায়ের মোবাইলটা চুরি করে আনলো নিজের ঘরে। অতঃপর নাহিদের মুখস্থ নাম্বারটা ফোনে ডায়াল করে কল দিল। নাহিদ তখন ছাদে বসে স্মোক করছিল আনমনে। দুশ্চিন্তায় নাহিদের চঞ্চল মুখটাও মিয়ে শুকিয়ে গেছে। হঠাৎ ফোনে কল আসায় স্ক্রিনে চোখ বুলায়। ত্রয়ীর মায়ের নাম্বার দেখে হকচকিয়ে কল রিসিভ করল। নাহিদ কল রিসিভ করতেই ত্রয়ী হু হু করে কেঁদে ওঠে। নাহিদ এতে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ত্রয়ী? কাঁদছো কেন? তুমি কেমন আছো ত্রয়ী? আর কেমন আছে? ত্রয়ী কান্নারত গলায় বলল, আর কেমন থাকতে পারি নাহিদ। প্রতিটা ক্ষণ প্রতিটা দিন যেন নরক যন্ত্রণায় কাটছে। অতি আদরের মেয়েটা সকলের চোখের বিষ হয়ে গেলে কেমন থাকতে পারে বলো? আচ্ছা কাঁদে না এখন। নাহিদ কিছু বলতে নিলে ত্রয়ী হঠাৎ বলে ওঠে, আমাকে এখান থেকে নিয়ে যাও নাহিদ। আমরা একসাথে বাঁচব। এই যন্ত্রণা আর নিতে পারছি না আমি। তুমি আমাকে এখান থেকে নিয়ে না গেলে আমাদের বাচ্চা বাঁচবে না নাহিদ। প্লিজ কিছু একটা করো। আমিও যে তোমাকে ছাড়া বাঁচব না। নাহিদ চুপ হয়ে গেল ত্রয়ীর কথা শুনে। ত্রয়ীর কথাগুলোতে এমন কিছু আছে যা নাহিদকে বারংবার নাড়িয়ে দিচ্ছে। হাস্যোজ্জ্বল ত্রয়ীর সঙ্গে এই ত্রয়ীর কিছুতেই মিল পাচ্ছে না সে। কি হলো নাহিদ? তুমি চুপ করে আছো কেন? তুমি না বলেছ আমাকে হারাতে চাও না বলেই ওভাবে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছ। আমাকে হারানোর ভয় পুরো আমিকেই চাও। তাহলে এখন সব পাওয়ার পরেও বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আমাকে নিতে পারবে না। কিন্তু ত্রয়ী, আমাকে তো এখন বিয়ে দিবে না। বোঝার চেষ্টা করো। এখন বিয়ে করা সম্ভব। নাহিদের এহেম কথা শুনে ত্রয়ীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ত্রয়ী এবার রেগে চিৎকার করে বলল, যখন ইন্টিমেট হয়েছ তখন মনে ছিল না তোমার বিয়ের বয়স হয়নি? এখন এসব বাহানা দিচ্ছ কেন? সবসময় বলতে যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে, আমার পাশে থাকবে। তাহলে বিয়ের কথা উঠতেই বাহানা আসছে কেন? এর মানে কি এতদিন নাটক করে গেলে আমার শরীর পাওয়ার জন্যে? এবার ক্ষেপে গেল নাহিদ। দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো। এসব কি আজে বাজে বকছ? মুখ সামলেই ছিলাম এতদিন, কিন্তু এখন ধৈর্যে আমার কুলাচ্ছে না। নিজেকে প্রমাণ দাও। তুমি আদৌ আমার শরীরকে ভালোবেসেছিলে নাকি আমাকে? যদি প্রথম অপশনটা হয় না নাহিদ, তোমাকে আমি ছাড়ব না।
নাহিদ কিছু বলতেই নিচ্ছিল অমনি ফোনের ওপাশ থেকে তামিমের গলার শব্দ পেল। পরপর শুনতে পেল মারের শব্দ। এরপর খট করেই কলটা কেটে গেল। নাহিদের গা শিউরে উঠল চরের শব্দ শুনে। প্রতিনিয়ত কি হচ্ছে ত্রয়ীর সঙ্গে? নাহিদ আসলেই তার প্রমাণ দিল। সে সোজা তার বাবা মাকে গিয়ে জানালো ত্রয়ীর সাথে তার সম্পর্কের কথা, এবং এও বলল ত্রয়ী প্রেগন্যান্ট তার জন্যেই। ছেলের মুখে এ কথা শুনলে কোনো বাবা মা ঠিক থাকে? নাহিদের দিনগুলাও সেদিন থেকে বাজে পরিস্থিতিতে কাটতে লাগল। সেদিন নাহিদের বাবা ছেলেকে অনবরত শলার ঝাড়ু দিয়ে পেটাল। দুই পরিবারের ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে দিয়ে প্রথম সাময়িক চলে এলো, যার ফলস্বরূপ দুই পরিবারই একটু দমল এই সময়ে। ত্রয়ীর বাবা মেয়েকে পরীক্ষা দিতে দিল। ত্রয়ী একটা অক্ষরও পড়ে পরীক্ষা দিতে পারেনি। তার যে সেই পরিস্থিতিই ছিল না। পরীক্ষার সময়ে স্কুলে ত্রয়ীকে আনা নেওয়া করত ত্রয়ীর মা। যতক্ষণ না ত্রয়ীর পরীক্ষা শেষ হতো ততক্ষণ অবধি ত্রয়ীর মা স্কুলেই বসে থাকত। এ অবস্থায় নাহিদের পক্ষে ত্রয়ীর সাথে কথা বলা সম্ভব না, তাই সে ত্রয়ীকে দূর থেকেই দেখত। চুলের বিভিন্ন স্টাইল করা ত্রয়ী হিজাবে এসেছিল টেনে ওঠার প্রথম দিকে। এখন এক্সট্রা ভাবে মাস্ক পরে স্কুলে আসছে। নাহিদ দূর থেকে ত্রয়ীর চোখ জোড়াই এক পলক দেখত শুধু। ত্রয়ীরও দুচোখ খুঁজত নাহিদকে। যখনই দেখত নাহিদকে তখন ত্রয়ীর চোখ জোড়া ভরে আসত জলে। পরীক্ষার কারণে ত্রয়ীর এবর্ষণের চিন্তাটা পেছয়। কিন্তু পরীক্ষা শেষে ত্রয়ী চাচ্ছিল না এবর্ষণ হোক। শত মার ধমক খাওয়া সত্ত্বেও এক সিদ্ধান্তেই অনড় ছিল ত্রয়ী। কেউ বুঝাতে পারেনি ছোট বয়সে বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চা মানুষ করা এত সহজ না। তার ওপর এখন যেই ব্যাপারটাকে সবার সামনে গুজব বলে চালিয়ে দিচ্ছে সেটা মানুষের সামনে সত্য প্রমাণিত হলে তাদের নাক মুখ সব কাটবে। কিন্তু ত্রয়ী এত সব শুনেও বাচ্চাদের মতো জেদ ধরে আছে। কিন্তু তবুও জোর করে এবর্ষণ করানোর চিন্তা করা হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মোনালির বাবার সঙ্গে নাহিদের বাবা মা এলেন। এক প্রকার অসহায় হয়েই তারা এসেছেন নাহিদের জন্যে ত্রয়ীকে বিয়ের প্রস্তাব দিতে। নাহিদের মা অবশ্য ত্রয়ীর ওপর চেতে আছেন, তবে তিনি তা মোটেও প্রকাশ করলেন না। সহজ সাবলীল ভাষায় বোঝাতে লাগেন সকলকে। কিন্তু ত্রয়ীর বাবা সাফ সাফ এই প্রস্তাব বারণ করে দিতে চাইলেও ত্রয়ীর মা তাকে থামিয়ে দেন এবং নাহিদের বাবার উদ্দেশ্যে বলেন, আমরা রাজি আছি, তবে শর্ত আছে। কি শর্ত? বিয়েটা ঘরোয়াভাবে আগামীকালই হবে। আমি চাইছি না এই বিষয়ে দেরি করতে। উপস্থিত সকলে চমকে যায়। তামিমের এই প্রস্তাবে মুখ লাল হয়ে গেল। যেই ছেলে তার বোনের, তাদের পরিবারের এত বড় ক্ষতি করল, সেই ছেলের সাথে বিয়ে। তামিম বড়দের মাঝে কিছু বলতে গিয়েও বলল না। একদম নীরব হয়ে বসে রইল। নানান আলাপ আলোচনায় অবশেষে সিদ্ধান্ত হলো বিয়েটা হবে, তবে আগামীকাল নয়, আগামী শুক্রবারে। সেদিন যেহেতু সাপ্তাহিক ছুটি, সেহেতু দুই পরিবার নির্দ্বিধায় বিয়েতে থাকতে পারবে। এমনিতেই আত্মীয় স্বজন, এলাকার মানুষ নানান কথা বলছে। তাদের থামানোর জন্যে ত্রয়ীর মা এর চাইতে ভালো সুযোগ আর কিছুই পেলেন না। তবে বিয়েটা ঘরোয়াভাবে হলেও ত্রয়ী বাবার বাড়িতেই থাকবে, যতদিন না নাহিদ বড় হয়ে বাবার ব্যবসায় হাত না দিচ্ছে। বিয়ে বাড়ি, অথচ বিয়ের আমেজ কারো মধ্যেই দেখা গেল না। ত্রয়ীর মা শুধু ভালো একটা বেনারসি, এই বিয়েতে সবার চাইতে খুশি দেখা গেল ত্রয়ীকে। কত প্রতিকূলতা পার করার পর অবশেষে প্রিয় মানুষটা তার হতে চলেছে। এর চাইতে খুশির ব্যাপার কি হতে পারে? ত্রয়ী আর যাই হোক, সবে 16তে পা দিয়েছে সে। 16 বছর বয়সে একটা মেয়ে চতুর হলেও নিজের ম্যাচিওরিটি ধারণ করতে পারে না, কারণ চতুর এবং ম্যাচিওরিটি দুটো ভিন্ন জিনিস।
যার কারণে পরিবারের জাগতিক চিন্তা থাকলেও ত্রয়ী নিজের রঙিন স্বপ্নগুলোকে নিয়েই ভাবছে। বুধবার দিন ত্রয়ী ছাদে উঠেছিল মোনালির সঙ্গে। মোনালি কখনো ভাবতেই পারেনি ত্রয়ীর এভাবে বিয়ে হয়ে যাবে এই বয়সে। ওরা অনেকটা সময় ছাদে ছিল। মোনালি তো বহুদিন পর ত্রয়ীকে প্রাণবন্ত দেখেছিল। এতে যে মোনালির কি আনন্দ হচ্ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আগে মোনালি বলল, চল ত্রয়ী আমরা নিচে চলে যাই। চাচি বলেছিল সন্ধ্যার আগে আগে ঘরে ফিরতে। ত্রয়ী তখন মোনালির কথা অগ্রাহ্য করে দূরান্তে চেয়ে বলল, ধুর, বাদ দে আম্মুর কথা, আরো কিছুক্ষণ থাকি। এমন করতে করতে মাগরিবের আজান অবধি দুজন থেকে গেল। মাগরিবের আজান দিতেই দুজন মিলে নেমে যায়। তবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ত্রয়ী পা পিছলে পড়ে যায়। মোনালি তা দেখে ভয়ে আর্তচিৎকার করে ওঠে। এভাবেই মিসক্যারেজ হয়ে যায় ত্রয়ীর বাচ্চা। ফুটবল ত্রয়ী তখন মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল। হাসপাতালে সেদিন নাহিদের মা এবং নাহিদ এসেছিল। দূর থেকে নাহিদ শুকনো মুখে ত্রয়ীর কান্না দেখছিল শুধু, কত হৃদয় বিদারক কান্না তার। নাহিদের চোখ জোড়া নিমিষেই ছলছল করে উঠল। বাচ্চা মিসক্যারেজ হলেও বিয়ে আটকাল না। ত্রয়ীর মা এক প্রকার চাপের মধ্যে রেখেছিলেন নাহিদের বাবা মাকে। বাচ্চা নষ্ট হয়েছে তো কি হয়েছে, উপরওয়ালার জিনিসে তো তাদের হাত নেই। সে যতই পাপের বোঝা হোক না কেন। নাহিদের বাবা শুরু থেকেই মেনে নিয়েছিলেন ত্রয়ীকে। তিনি সহজ মানুষ, এত প্যাচ রাখতে পারেননি নিজের মধ্যে। এজন্যে ত্রয়ীর মিসক্যারেজে তিনি বেশ দুঃখিত হয়েছিলেন, সঙ্গে ছেলের প্রতি তীব্র রাগও হয়েছিল। এজন্যে তিনিও চাচ্ছিলেন বিয়েটা যে কোনো মূল্যে হোক, পাপ একটু হলেও কমবে। নয়তো এই পাপের বোঝা সারা জীবন কিভাবে বয়ে বেড়াবে। বিয়েতে বয়স নিয়ে ঝামেলা হলেও নাহিদের বাবা, ত্রয়ীর বাবা, চাচারা এই ব্যাপারটা সামলে নেন। অতঃপর বিয়ে হলো সাদা মাটা ভাবেই, ত্রয়ীর তলপেটের তাজা সিলির সাথেই। অত্যন্ত ব্যথায় যন্ত্রণায় বিয়ের খুশিও তার জন্যে ফিকে হয়ে গেছিল। বিয়ে হওয়া সত্ত্বেও তার মাঝে আগের হাসিটা ছিল না। বাচ্চার সাথে সাথে হাসিটাও কোথায় যেন উড়ে গেল। বিয়ের কথা বেশিদিন লুকানো থাকলো না, ছড়িয়ে গেল। সঙ্গে শুরু হলো ত্রয়ী, নাহিদের নিয়মিত স্কুল যাওয়া। ধীরে ধীরে মানুষদের নেতিবাচক কথা কমে এলো, সহাস্যেও এখন কেউ কিছু বলে না। কিন্তু ভেতরে ভেতরে একটা পোকা তো থেকেই যায়। কয়েক বছর পরেও যদি ত্রয়ীকে কেউ দেখে তবে সেই পোকা মানুষের মাঝে নড়ে উঠবে, মনে পড়ে যাবে ত্রয়ী কি কি ঘটিয়েছিল। এই ব্যাপারটা ভাবলেই এখন ত্রয়ীর লজ্জা হয়। যেই ব্যাপারটাকে অর্থাৎ নাহিদের সাথে প্রেমকে একসময়ে গর্ব মনে করত, সেই গর্বই আজ তাকে মাটির সাথে পিষে দিয়েছে। এখন হারে হারে টের পায় নাহিদের সাথে ঘনিষ্ঠ মেলামেশা কতটা পাপের ছিল। নাহিদকে পেয়েও কিছু একটা নেই নেই লাগে ত্রয়ীর। এই নেই নেই অনুভূতি এসএসসি পরীক্ষা অবধি চলল। এরপর আবার দুজনে সময় কাটাতে কাটাতে স্বাভাবিক হয়ে এলো। নাহিদ ত্রয়ীর বাসায় আসে, ত্রয়ীকে ঘুরতে নিয়ে যায়, কিন্তু কখনো ত্রয়ীদের বাসায় রাতে থাকেনি। লম্বাটে চিকন নাহিদ হঠাৎই স্বাস্থ্যবান, গুলুমুলু হয়ে গেল। নাহিদের মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি উঠল। বাচ্চা বাচ্চা চেহারার নাহিদ হঠাৎই একজন স্বামী হয়ে গেল। যেন কত বড় মানুষ সে। ত্রয়ী যেন প্রতিনিয়ত প্রেমে পড়ছে তার ব্যক্তিগত মানুষের। নাহিদও দিনকে দিন তার প্রতি ভীষণ যত্নশীল হয়ে উঠেছে। একজন মেয়ে তার স্বামীর স্বভাবে যা যা চায়, নাহিদও যেন সেরকমই একজন হয়ে গেল। ত্রয়ী কখনো ভাবতে পারেনি তার জন্যে বদ্ধ পাগল নাহিদ তার কথা রাখবে, তাকে শান্তির স্পর্শে ভাসিয়ে রাখবে। নাহিদ যখন অনার্স ফার্স্ট ইয়ারে, তখনই নতুন করে আনুষ্ঠানিকভাবে দুজনের বিয়ে হলো। নাহিদ ততদিনে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাতেও খুবই সামান্যভাবে হাত দিয়েছে।
আর ত্রয়ী এইচএসসির পরপর পড়াশোনা ছেড়ে দেয়। সে তার এইম হিসেবে নাহিদকে পেয়ে গেছে, আর পরে কি লাভ ভেবেই পড়াশোনা আগায়নি। ত্রয়ী এমনিতেও স্টুডেন্ট ভালো ছিল না, তার ওপর জীবনের এত প্রতিকূলতায় পড়াশোনায় আর মন বসাতে পারেনি। সংসারের শুরুটা ত্রয়ীর জন্যে স্বপ্নের মতো ছিল। অবশেষে নতুন সকালে মিটল বুঝি কালো আধার। অবশ্য ত্রয়ীর উত্তর মিলল আরও কয়েক বছর পর। না, এই আধার ক্ষণিকের জন্যে তার জীবন বহির্ভূত হলেও পুরোপুরি মুছে গেল না। ভাগ্যের নির্মম পরিহাসে ত্রয়ীকে তার সর্বোচ্চ শাস্তিতে টেনে আনল। এখন নাহিদ অনার্স চতুর্থ বর্ষে পড়ছে। নিজ ইচ্ছেনুযায়ী সে বেশ দূরে ভালো এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। ভার্সিটি জীবনের দিনগুলোর পাশাপাশি ত্রয়ীকে সঙ্গে নিয়ে নাহিদের দিনগুলো দারুণ যাচ্ছিল। কিন্তু সময়গুলো হঠাৎই কেমন বদলে গেল। নাহিদের এখন আর আগের মতো বাড়ি ফেরার তাড়া নেই। ত্রয়ীর বেলাতেও সে কিছুটা উদাসীন আচরণ করে। ত্রয়ী খেয়েছে কিনা এখন সেটাও জিজ্ঞেস করতে ভুলে যায়। আরও নানান লক্ষণ নাহিদের মধ্যে দেখা যায়। ব্যাপারগুলো ত্রয়ীকে যেমন কষ্ট দেয় তেমনি দুশ্চিন্তায় ফেলে। নাহিদকে জিজ্ঞেস করলেও নাহিদ দায় সারা ভাবে তখন উত্তর দেয়, এমনিতেই এক্সামের প্যারা বেশি। এমনকি অ্যাসাইনমেন্টের নাম করে নাহিদ অন্য রুমে রাত কাটায়। অন্ধ ত্রয়ী এসব মোটেও নিতে পারছে না। তার বারবার মনে হতে লাগলো নাহিদের এসব প্রতিক্রিয়া মোটেও স্বাভাবিক নয়। অবশ্য ত্রয়ীর এই ধারণা মিলে গেল। একদিন রাতে নাহিদ মোবাইল রেখে ওয়াশরুম গিয়েছিল, তখন নাহিদের ফোনে একটা কল আসে। কিন্তু ঠিক সময়ে ত্রয়ী রিসিভ করতে পারেনি। যখনই মেসেজের টুংটাং বেজে ওঠে তখন ত্রয়ী মোবাইল হাতে নিতেই তার গা জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। থমকে চেয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। ফোনের স্ক্রিনে স্পষ্ট একটা মেসেজ ভাসছে, নাহিদ, আগামীকাল হয়তো বাবা মা গ্রামে যেতে পারে। ভার্সিটি শেষে তবে আমার বাসায় এসো। আমি তোমার অপেক্ষায় থাকব জান। লাভ ইউ। নাহিদ ওয়াশরুম থেকে বের হতেই দেখল তার ফোন আগের জায়গাতেই আছে, আর ত্রয়ী বিছানার অন্যদিকে ফিরে থমকে বসে আছে। নাহিদ ব্যাপারটা লক্ষ্য করে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে ত্রয়ী? এভাবে বসে আছো কেন? ত্রয়ী উত্তর দিল না। এর মাঝে নাহিদের মা হাসি মুখে হাতে মিষ্টি নিয়ে ঘরে প্রবেশ করল। উচ্ছ্বাসের স্বরে বলল, আমি দাদি হতে চলেছি নাহিদ, আর তুই বাবা। নে নে মিষ্টি খা। নাহিদকে বেশি আনন্দিত হতে দেখা গেল না, আবার অখুশিও দেখা গেল না। ত্রয়ী ড্রেসিং টেবিলের আয়নায় একমনে তার অচেনা নাহিদকে দেখল শুধু। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণে ত্রয়ী এক ভ্রমের মধ্যে কাটাতে লাগল। নাহিদ ধীরে ধীরে ত্রয়ীর থেকে দূরত্ব বাড়িয়ে দেয়, যা পরিবারের কেউ টের পেল না। ত্রয়ী চাইলেও তার বাড়িতে এসবের কিছু বলতে পারবে না। বলবে কোন মুখে সে? তার নিজের সর্বনাশে, নিজের জেদেই বিয়েটা হয়েছে। মায়েদের কিছু বললেই বলবে, নিজের পছন্দে এসব কীর্তি করেছিস, নিজেরটা নিজেই বুঝো। কোন মুখে আবার আমাদের বলতে আসিস? এই কথা শোনার মতো বিন্দুমাত্র সাহস ত্রয়ীর মাঝে নেই। এই একার লড়াই করতে করতে সে বড্ড ক্লান্ত। নাহিদ যখন ত্রয়ীর পাশে শুয়ে ফোন টিপছিল তখন ত্রয়ী হঠাৎ বলে ওঠে, অথই মেয়েটা কে নাহিদ? নাহিদ কিছুটা অপ্রস্তুত হলাও। ত্রয়ীর দিকে তাকিয়ে বলল, ক্লাসমেট। ত্রয়ী নির্নিমেষ নাহিদের দিকে চেয়ে বলল, ক্লাসমেটের সঙ্গে বুঝি খালি বাসায় সময় কাটাতে যাও? ত্রয়ী সেই শুরু থেকেই সোজাসাপটা কথা বলতো, আর এই সোজাসাপটা গা জ্বালানো কথা শুনেই এক সময়ে নাহিদ ত্রয়ীকে না পেরে বিয়ে করেছিল। ত্রয়ীর সেই স্বভাব আজও গেল না। নিমিষেই চোখ জোড়ায় লাল আভা ছড়ালো নাহিদের, যা ফোনের স্ক্রিনের আলোয় ত্রয়ী সাফ দেখতে পেল। কিন্তু ত্রয়ী তো জানে, কত শত সহস্র ছুরির আঘাত
বুকে নিয়ে এই কথাটা সে বলেছে। নাহিদ এবার চোখ রাঙিয়ে বলল, একদম বাজে কথা বলবে না। কোনটা বাজে কথা? আমাকে রেখে আরেক মেয়ের সাথে চক্কর চালানো, নাকি তার সাথে একা ফ্ল্যাটে সময় কাটানো? কথা কাটাকাটি জঘন্য পর্যায়ে পৌঁছে গেল তাদের। একসময় নাহিদ তার রাগ সামলাতে না পেরে সোজা চর বসিয়ে দিল ত্রয়ীকে, যা ত্রয়ী কল্পনাতেও ভাবেনি। তার ভালোবাসার মানুষটা তাকে চর মেরেছে। নির্বাক হয়ে ত্রয়ী একই স্থানে বসে রইল অনেকক্ষণ। নাহিদ কর্কশ গলায় ত্রয়ীর উদ্দেশ্যে বলল, তুই কতটা অসহ্য হয়ে গেছিস তা জানিস? তোর প্রতিদিনকার ফ্যাচ ফ্যাচ ন্যাকামি আমার একদম সহ্য হয় না এখন। তোর মতো মেয়েকে এখনো সম্মানের সাথে আমার ঘরে রেখেছি বলে এই না যে গলা উঁচিয়ে আমার সাথেই কথা বলবি। ঘরে যেমন আছিস তেমন থাক, আমি বাইরে যা ইচ্ছা করে বেড়াবো। তোর যদি এসব সহ্য না হয় তাহলে আমাকে আমার বাচ্চা দিয়ে তুই বেরিয়ে যা এক্ষুনি আমার বাসা থেকে। কথাটা বলেই জঘন্য একটা গালি দিয়ে নাহিদ অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। নাহিদের এমন বাজে আচরণে ত্রয়ী বুঝি ঠিক থাকে না। সে নীরবে কেঁদে গেল। এই মুহূর্তে তার চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছিল খুব, কিন্তু নাহিদের ধমক খেয়ে ইচ্ছেটা দমিয়ে রাখল। নাহিদ তার নিজের মতোই চলতে লাগল। একের পর এক মেঘঘটিত ঘটনা নীরবে দেখে যাচ্ছে ত্রয়ী। সে চাইলেও মুখে কিছু বলতে পারে না। একসাথে ঘর বাঁধার সময়ও তো মনে হয়নি এভাবে বদলে যাবে ছেলেটা। কি এমন হলো যে নাহিদ রাতারাতি এতটা বদলে গেল? পরনারীতে এভাবে আচ্ছন্ন হয়ে পড়ল সে। এই বুঝি ছিল তার পাপের ফল। এই পাপের সফল সে একা কেন ভোগ করবে? নাহিদও তো একই সাথে জড়িত ছিল। উত্তর মিলে না ত্রয়ীর। হঠাৎ একদিন প্রসব যন্ত্রণা উঠে যায় ত্রয়ীর। নাহিদ সেদিন বাড়ি ছিল না। ভার্সিটি ট্যুরের নাম করে গিয়েছিল হয়তো কোনো এক গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে। ত্রয়ীকে হাসপাতালে নিয়ে যায় নাহিদের বাবা মা। ত্রয়ী সেই দিন অতিরিক্ত প্রসব যন্ত্রণায় উপলব্ধি করল তার শেষ সময় ঘনিয়ে এসেছে। সে একবারের জন্য শুরু থেকে সব কিছু স্মৃতিচারণ করল। সেদিন আর ত্রয়ীর জীবনে কালো সকাল এলো না। নতুন এক কালো সকাল তার জীবনে আসার পূর্বেই ত্রয়ী আধারের উপস্থিতিতে জগৎ ছিন্ন হল। সকলের অগোচরেই পরপর অপারেশন থিয়েটারের দেয়ালে দেয়ালে বাচ্চার কান্নার শব্দ প্রতিধ্বনিত হলো। হয়তো ত্রয়ীও শুনতে পেয়েছিল সেই নবজাতকের কান্না। লেখকের মন্তব্য, সত্য ঘটনার উপর লেখা হলেও শেষটা ছিল আমার ভাবনায় লেখা। বাস্তবের ত্রয়ী নাহিদের জীবন এখন আলাদার পথে। যা লিখলে মনে হবে আমি অবৈধ সম্পর্ককে রিপ্রেজেন্ট করছি। শুরু থেকেই আমার সেরকম চিন্তাভাবনা ছিল না। আমার উদ্দেশ্য ছিল টিনেজ ছেলেমেয়েরা আবেগে পড়ে যেসব কাণ্ড করে বেড়ায় সেসব যেন মোটেও জীবনে সুফল বয়ে না আনে, এই বিষয়টা বোঝানোর জন্য। এতে করে একটা পরিবার কতটা জঘন্যভাবে ভাঙতে পারে, সমাজে কতটা সেই পরিবারকে তাচ্ছিল্য করা হয়, আমি সেসব দেখানোরই চেষ্টা করেছি। জানি না আমি কতটা সফল হয়েছি, তবে এই গল্পটার বিচার পাঠকদের হাতেই ছেড়ে দিলাম। শেষবারের মতো সুন্দর সাবলীল মন্তব্য চাইছি সবার নিকট। অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন আপন মনে। ধন্যবাদ। সমাপ্ত।